হাই গাইস, আবারও চ্যানেলে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা এপিসোড 3 এক্সপ্লেইন করব। তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। যদি তোমরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো, আর দেরি না করে এপিসোড শুরু করি। এখন আমরা দেখি অনেক সময় পেরিয়ে গেছে, মানে কয়েক বছর কেটে গেছে। অ্যালানও এখন আগের থেকে একটু বড় হয়ে উঠেছে। সে এটাটা দেখে বেশ খুশি হয় যে তার সমন স্কিলের লেভেল আপ হয়ে গেছে। এরপর সে জানতে পারে যে সে এখন এনহ্যান্সড স্কিলও পেয়ে গেছে। তখন সে ভাবতে থাকে, এই স্কিল ব্যবহার করে কি সে তার সমনগুলোকে আরও শক্তিশালী করতে পারবে। অ্যালান আরও লক্ষ্য করে যে এখন তার কাছে বিভিন্ন ধরনের এফ র্যাঙ্কের ক্রিয়েচারও এসেছে, কিন্তু সে বলে তবুও এগুলোকে ফিউজ করতে হবে নতুন কিছু পাওয়ার জন্য, যেমনটা সে আগে জেপির সাথে করেছিল। কে জানে, হয়তো পরের কার্ডটা একটা ড্রাগন টাইপ হবে, তাহলে তো আরও মজা হয়ে যাবে। এতে সে বেশ খুশি হয়ে যায় এবং বলে যে তার কার্ড ইনভেন্টারির স্পেস ২০ থেকে বেড়ে ৩০ হয়ে গেছে। এর মানে সে এখন আরও বেশি কার্ড স্টোর করতে পারবে, আর সাথে সাথে ১.৫ গুণ একটা বাফও পাবে। এরপর অ্যালান বলে তার এই সমন স্কিলটা শেষবার ২ বছর আগে লেভেল আপ হয়েছিল। এখনও সময় ঠিক আসেনি, পরে গিয়ে সে পরীক্ষা করবে যে কি কি নতুন জিনিস আনলক হয়েছে। এরপর সে বাড়িতে ফিরে যায়। এখন আমাদেরকে রাতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালানের পুরো পরিবার একসাথে বসে আছে। আমরা দেখি থ্রেসিয়া আবারও প্রেগনেন্ট, তাই এখন তার মায়ের বিশ্রাম নেওয়া খুব দরকার। এটা দেখে অ্যালান বলে, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। এই বলে সে বাসন নিয়ে যেতে যায়। তখনই সে দেখে ম্যাশ থ্রেসিয়াকে জিজ্ঞেস করছে, এই যে নতুন বেবিটা জন্মাবে, সে কি আমার ছোট ভাই হবে? থ্রেসিয়া বলল তার মনে হয় তাদের পরের বাচ্চাটা একটা মেয়ে হবে। এটা শুনে রোডিন হেসে বলল, তাই যদি হয় তাহলে তো এখন থেকেই নাম ভাবা শুরু করতে হবে। এই কথা শুনে থ্রেসিয়া একটু হাসল এবং বলল, তুমি কি ভুলে গেছ? আমরা ঠিক করেছিলাম মেয়ের নাম আমি রাখব। এটা বলেই সেও মনে মনে নাম ভাবতে শুরু করল। অন্যদিকে অ্যালেন জানতে পারে যে তার এমপি পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, মানে এখন সে সামনিং করতে পারবে। ঠিক তখনই সে দেখে গেমের ডেভেলপার অ্যালমিয়ার পক্ষ থেকে একটা মেসেজ এসেছে। সে যখন অ্যালমিয়া নামটা উচ্চারণ করে, তখনই তার বাবা মা অবাক হয়ে যায়। তারা বলল, আমরা এভাবে ঈশ্বরের নাম নিতে পারি না। তোমার কি হয়েছে? সকাল থেকে তোমার আচরণটা খুব অদ্ভুত লাগছে। অ্যালেন একটু অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, না, কিছু হয়নি। সে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সে তার বাবাকে বলে, আপনার হাতের যে চোটটা ছিল সেটা তো মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে। রোডিন হালকা হেসে বলল, তুমি কি এই পুরনো দাগটার কথা বলছ? সে বলল, এটা হয়েছে কারণ আজকের বোর্ড হান্টিংয়ের সময় আমি গডস ট্রায়াল পাশ করেছি। এটা শুনে অ্যালেন পুরো কনফিউজড হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ওটা আবার কি? রোডিন বুঝিয়ে বলে, এটা একটা বিশেষ মুহূর্ত যা মাঝে মাঝে হান্টিংয়ের সময় ঘটে। হঠাৎ করে শরীরের ভেতর প্রচুর শক্তি চলে আসে, যা সব ক্লান্তি আর চোট এক্কেবারে দূর করে দেয়। এটা শুনে এলেন বেশ উত্তেজিত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, হয়তো তার বাবার লেভেল আপ হয়েছে এইভাবে। এই দুনিয়ায় হয়তো এভাবেই লেভেল আপ কাজ করে। সে ভাবে তার বাবা একজন দারুণ হান্টার। যদিও সে এখনও তার স্ট্যাটাস দেখতে পারে না, তবুও সে নিশ্চিত তার বাবার লেভেল অনেক বেশি। এরপর সে নিজেই বলে, আমার সমনিং স্কিল লেভেল আপ হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনও লেভেল 1এই আছি। আর যতক্ষণ না আমি মনস্টার মারব, ততক্ষণ কোনো এক্সপিরিয়েন্স পাব না, মানে লেভেল আপও করতে পারব না। কিন্তু আমাদের মতো মানুষের একটা বড় সমস্যা হলো, অনুমতি ছাড়া আমরা গ্রামের বাইরে যেতে পারি না। শুধু শিকার করতে যাওয়ার সময়ই বাইরে যাওয়ার অনুমতি পাওয়া যায়। এদিকে এলেন বাসন নিয়ে যেতে যেতে মনে মনে বলে, হিস, যদি আমিও শিকারে যেতে পারতাম। কিন্তু তখনই তার বাবা রেগে গিয়ে তাকে থামিয়ে দেন। তিনি বলেন, শিকার কোনো শিশুদের খেলা না, এটা খুবই বিপজ্জনক। এতে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এ কথা শুনে এলেন খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সে জানে যদি সে শিকারে যেতে না পারে, তাহলে সে কখনোই লেভেল আপ করতে পারবে না। পরের দৃশ্যে এলেন নিজের রুমে এসে আবার সেই মেসেজটা পড়তে শুরু করে।
সে বুঝতে পারে এই মেসেজটা নিশ্চয়ই ডেভেলপারদের পক্ষ থেকেই এসেছে, কারণ সে অভিযোগের সময় যে রাগে অনেক খারাপ ভাষা লিখে পাঠিয়েছিল, ডেভেলপাররা সেটাও গুরুত্ব দিয়ে দেখেছে। আর যখন সে নিজেকে অ্যাপ্রেজ করেছিল, তখন যে গ্লিচি টেক্সটগুলো দেখা যাচ্ছিল, সেগুলো এখন ঠিক হয়ে গেছে। এখানে ডেভেলপাররা তার কাছে ক্ষমাও চেয়েছে। সে জানতে পারে তার স্ট্যাট র্যাঙ্ক দেখাচ্ছে শুধুমাত্র এই কারণে, কারণ হেল মোডে লেভেল আপ হওয়া খুব ধীরে হয়। তারপর সে দেখে ডেভেলপাররা তার স্ট্যাটসের কাঁচা ডেটাও পাঠিয়েছে। সেগুলো দেখে বোঝা যায় তার মানা পয়েন্ট আর ইন্টেলিজেন্স দুটোই এস র্যাঙ্কের, অর্থাৎ তার প্রায় সব স্ট্যাটাসই করিনার মতো শক্তিশালী। অ্যালেন তার স্ট্যাটাস নিয়ে একটুও অনুতপ্ত না, বরং সে খুব খুশি, কারণ এত পরিশ্রম করে সে এই জায়গায় পৌঁছেছে। এরপর সে নিজের এক্সপেরিমেন্ট শুরু করে। প্রথমে সে ডেনকাকে বের করে, যেটা সে আগের ঘাসটাই। তারপর সে ডেনকার উপর বিভিন্ন ধরনের বুস্ট প্রয়োগ করতে শুরু করে, যেমন সে ডেনকার এন্ডুরেন্স আর অ্যাজিলিটি বাড়িয়ে দেয়। আর আশ্চর্যের বিষয় হল, ঠিক একই স্ট্যাটাস অ্যালেনের নিজের ওপরেও এসে পড়ে। কিন্তু যে বাফটা সে দিয়েছে, সেটার প্রভাব সে নিজে পায় না। এরপর সে ডেনকাকে সেখানে সমন করে এবং দেখে ডেনকা জ্বলজ্বল করছে। এটা দেখে অ্যালেন বুঝতে পারে, হ্যাঁ, এটা এখন সম্পূর্ণভাবে বুস্টেড হয়ে গেছে। অ্যালেন এখন বেশ উত্তেজিত হয়ে যায় এবং বলে, এর মানে হচ্ছে সমন করা মনস্টারগুলো শুধু অন্য মনস্টার সমন করার কাজেই নয়, আরও অনেক কিছু করতে পারে। তার আওয়াজ শুনে থ্রেসিয়া সেখানে চলে আসে, কিন্তু ডেনকাকে দেখে সে ভয় পেয়ে যায়। আর সেই ভয়ের কারণেই সে ডেনকার ওপর পা দিয়ে তাকে শেষ করে ফেলে। এরপরের দৃশ্যে আমরা দেখি রোডিন আবার শিকারে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে অ্যালেন এখনও বাড়ির কাজ নিয়েই ব্যস্ত। সে ভাবতে থাকে, এতগুলো এক্সপেরিমেন্ট করার পর সে একটা বিষয় বুঝতে পেরেছে। সে যে কার্ডগুলোর ওপর এনহ্যান্সমেন্ট দেয়, সেগুলো আর শেষ হয় না, স্থায়ীভাবেই থেকে যায়। এর মানে হল, যতক্ষণ অ্যালেনের কাছে এমপি মানে মানা পয়েন্ট আছে, ততক্ষণ সে তার ইনভেন্টরির সব কার্ডকেই এনহ্যান্স করে রাখতে পারে। এরপর সবাই মিলে রিনকে বিদায় জানায় এবং সেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আবার অ্যালেনকে দেখা যায় সে কাপড় শুকাচ্ছে। তখন সে ভাবতে থাকে, এতদিন ধরে সে নানা ধরনের কম্বিনেশন আর ফিউশন ট্রাই করছে, কিন্তু আলাদা আলাদা কার্ড মিলিয়েও সে কোনো নতুন ধরনের কার্ড পায়নি। এখন হাতে গোনা কয়েকটা সম্ভাবনাই বাকি আছে, তাই সে আবার নতুন করে কম্বিনেশন ট্রাই করতে শুরু করে এবং মনে মনে প্রার্থনা করে, এইবার যেন কোনো দারুণ কার্ড পায়। ফিউশন করতেই সে সত্যিই একটি নতুন কার্ড পেয়ে যায়, কিন্তু কার্ডটা দেখে সে একটু হতাশ হয়ে যায়, কারণ কার্ডটার নাম গ্রাস। এটা দেখে সে বলে, একটা ঘাস আবার কিভাবে সামনিং ক্রিচার হতে পারে? তারপর সে কার্ডটির বাফ চেক করে, আর সেটা দেখেই সে খুশি হয়ে যায়, কারণ এটাই তার প্রথম এমন ক্রিচার যার মধ্যে এমপি বাফ রয়েছে। মানে অ্যালেন যদি এই বাফ নিজের ওপর ব্যবহার করে, তাহলে সে আরও বেশি শক্তি নিয়ে আরও অনেক কিছু করতে পারবে। এরপর সে সেই ক্রিচারটাকে সমন করে এটা দেখার জন্য যে এটা আসলে কি করতে পারে। ক্রিচারটি দেখতে একদম একটা আপেলের মতো, তাই অ্যালেন তার নাম দেয় এপো। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি করতে পারো? এর উত্তরে এপো তার নিজের স্ট্যাটাস দেখাতে শুরু করে। তাতে লেখা ছিল এর অ্যাবিলিটির নাম অ্যারোমা। এলেন বুঝতে পায় না এই স্কিলটা আসলে কি, তাই সে সরাসরি এটাকে ব্যবহার করতে বলে। এটা শুনতেই এপো মাটির নিচে ঢুকে অদৃশ্য হয়ে যায়, আর মাটি ফুঁড়ে একটা গাছ বেরিয়ে আসে। কিন্তু এটা দেখে এলেম কনফিউজ হয়ে যায়, কারণ কিছুই যেন ঘটেনি, শুধু হালকা একটা গন্ধ বেরোচ্ছে, যেটা এলেন অল্প একটু উপভোগ করতেও শুরু করে। হঠাৎ সে বলে ওঠে, আমি এটা কি করছি? আমি কি কোনো ইশেকাই জগতের গার্ডেনার নাকি? সে এমনটা ভাবছিল, ঠিক তখনই তার মা সেখানে এসে যায়। এলেন দ্রুত এপোকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার কার্ড আর ফিরে আসে না, আর গাছটা সেখানেই রয়ে যায়। এটা দেখে থ্রেসিয়া বলে, আমাদের গার্ডেনে এই গাছটা কবে থেকে এলো? এলেন তখন অভিনয় শুরু করে। সে বলে, আমি জানি না। এলেন ভাবতে থাকে, এই গাছটা আসলে কি? বাপ দেওয়া ছাড়া এর আর কোনো কাজ আছে কিনা?
পরের দৃশ্যে দেখা যায় এতগুলো বাফ ব্যবহার করার পরও এলেন ক্রেনার সাথে তলোয়ার লড়াইয়ে জিততে পারে না। ক্রেনা তাকে হারিয়ে মাটিতে ফেলে দেয়। তখন ক্রেনা বলে, তবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছ। এলেন খুশি হয়ে দেখে তার সোয়ার্ড মাস্টারি স্কিল এখন লেভেল 3-তে পৌঁছে গেছে, আর তার ইনভেন্টরি আগেই পূর্ণ হয়ে যাওয়ায় সে নিজের ওপর অ্যাটাক আর এন্ডিওরেন্স বাফ লাগিয়ে রেখেছে। কিন্তু সে এটাও ভাবতে থাকে এরপর অ্যারোমা স্কিলের আসলে কোনো প্রভাব আছে কিনা। পরের দৃশ্যে এলেন আবার ফিরে এসে সেই একই পাথর ছুঁড়তে থাকে, এই আশায় যে সে নতুন কোনো স্কিল পাবে। কিন্তু কিছুই হয় না। সে এখন পর্যন্ত 20,000 বারেরও বেশি পাথর ছুঁড়েছে। তার ভাই ম্যাশও তার সাথে ছিল, কিন্তু সে বিরক্ত হয়ে যায়। সে এলেনকে বলে, চলো বাড়ি যাই। এলেন বলে, হ্যাঁ চলি। এটা বলেই সে ভাবতে থাকে তাকে ম্যাশ আর তার মায়ের খেয়াল রাখতে হয়, আর সাথে বাড়ির কাজও সামলাতে হয়। এছাড়াও আমাকে আমার সমন লেভেল বাড়ানোর দিকেও ফোকাস করতে হচ্ছে। একসাথে সব কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আমার মনে হয় এই পাথর ছোড়ার স্কিলের প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আর একটা পাথর ছুড়লেই আমার লেভেল আপ হয়ে যাবে। তাই আমি নিজেকে থামাতে পারছি না। এটা বলে সে আবার পাথর ছুঁড়তে যায়। ঠিক তখনই ম্যাশ জিজ্ঞেস করে, এই গাছগুলো এখানে কি করছে? তখন আমরা জানতে পারি এই গাছগুলো আসলে অ্যাপোরি। অ্যালেন বলে, অনেক এক্সপেরিমেন্ট করার পর আমি বুঝেছি অ্যাপোর স্কিলটা আসলে কি। অ্যারোমা স্কিলটা আমার এমপি রিকভারি টাইম 6 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করে দেয়। এর ফলে আমি প্রতিদিন আরও বেশি কাজ করতে পারি। পরের দৃশ্যে তারা সবাই বাড়িতে থাকে এবং অপেক্ষা করছিল, কারণ রোডিন এখনও ফিরে আসেনি। হঠাৎ করে তারা গ্যাডা এবং অন্যদের কণ্ঠস্বর শুনতে পায়, যারা রোডিনকে তুলে নিয়ে আসছিল। এখন দেখা যায় রোডিন ভীষণভাবে আহত। তারা দ্রুত রোডিনকে নিরাপদে বাড়িতে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। গ্যাডা বলে, ওই বন্য শূকরটা সরাসরি রোডিনের পেটে আক্রমণ করেছিল। অ্যালেন লক্ষ্য করে রোডিনের ক্ষতটা খুব সুন্দরভাবে বন্ধ করা হয়েছে। গ্যাডা জানায়, আমরা হিলিং হার্ব ব্যবহার করেই রোডিনের জীবন বাঁচাতে পেরেছি। অ্যালেন জিজ্ঞেস করে, ওটা কোনো হার্ব? গ্যাডা বলে, এর নাম মুল্লোজ ফ্লাওয়ার। এটা শুনে থ্রেশিয়া অবাক হয়ে যায় এবং বলে, এত দামি জিনিস তুমি কোথা থেকে পেলে? গ্যাডা বলে, মনে আছে সেদিন নাইটরা এসেছিল? তারা ক্রেনাকে বিরক্ত করেছিল। পরে দুঃখ প্রকাশ করতে তাদের ক্যাপ্টেন আমাকে কিছু গোল্ড কয়েন দিয়েছিল। সেগুলো দিয়েই আমি এই হার্ব কিনেছি। আমি যদি এটা না করতাম তাহলে রোডিন মারা যেত। এটা শুনে বাকি সবাই রেগে যায়। তারা বলে, এই সবই ওই কমনারদের দোষ। আমাদের গিয়ে বলতে হবে যে এটা ঠিক নয়। এসব হইচই শুনে ম্যাশও সেখানে চলে আসে, আর এত মানুষ দেখে সে কাঁদতে শুরু করে। তখন এলেন তাকে সামলায় এবং ভিতরে নিয়ে যায়। এরপর গ্যাডা সেখানেই থেকে যায় এবং বাকিদের সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে এলেন আবার গ্যাডার কাছে এসে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে? সবাই কোনো কমনারের দোষের কথা বলছে। গ্যাডা তাকে বলে, কয়েকদিন আগে চিফ আমাদের ডেকেছিল। সে চেয়েছিল আমরা যেন কমনারদের বোর শিকারে যোগ দিতে দিই, কারণ তাদের জন্য বোরের মাংস খুবই মূল্যবান। কিন্তু তবুও মাংসের বেশিরভাগ অংশ ব্যারনের কাছে চলে যায়, আর যেটুকু বেঁচে থাকে সেটা আমাদের মতো হান্টারদের ভাগে পড়ে। এটা ঠিক যে আমরা চাইলে অন্য কিছুর সাথে ট্রেড করে মাংস নিতে পারি, কিন্তু তবুও মাংস পাওয়া অনেক কঠিন। তারপরও কোনো কমনার নিজে থেকে শিকারে যেতে রাজি হয়নি, কারণ এটা খুবই বিপজ্জনক কাজ। প্রতিদিনই কেউ না কেউ আহত হয়, না হয় মারা যায়। আমাদের মতো গরিব মানুষই এই শিকার করে, কারণ আমাদের তো সংসার চালাতে হয়, আর কোনো উপায় নেই। তখন এলেন জিজ্ঞেস করে, তাহলে এইবার তোমাদের সাথে কমনাররা কেন গেল? গ্যাডা বলে, আমার মনে হয় আমাদের গ্রামে যে হিরোটা এখন বিখ্যাত হয়ে উঠছে তার কারণেই। আমি যার কথা বলছি সে আর কেউ নয়, রোডিন। তোমার নিশ্চয়ই মনে আছে কিভাবে জনফ সবার সামনে রোডিনকে হিরো বলেছিল? সে কথা বলার সাথে সাথেই সেটা যেন অফিসিয়াল হয়ে গেল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তখন কমনাররা ভাবতে শুরু করে, যদি তারা শিকারে যায় তাহলে রোডিন আশেপাশে থাকলে তারা নিরাপদ থাকবে।
আমি আর রোডিন কেউই চাইনি কমনাররা আমাদের সাথে শিকারে যাক, কারণ তাদের লড়াইয়ের কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু এটা ছিল ভিলেজ চিফের আদেশ, তাই আমরা না করতে পারিনি। আর যখন আমরা তাদের ট্রেনিং দিতাম, তখন দেখতাম অনেকেই সেই ট্রেনিংকে একদমই সিরিয়াসভাবে নিত না। তারা হয়তো ভাবে আমাদের মতো গরিবরা তাদের কী বা শেখাবে। এরপর সেই দিনটা আসে যেদিন আমরা শিকারে যাই। আমরা দেখি এক লোকের পেছনে সেই বন্য শূকর লেগে যায়। সে দ্রুত দৌড়ে সবার কাছে সেই খবর জানায়। গ্যাডা বলে, আমরা ওই কমনারদের সবচেয়ে সহজ কাজটাই দিয়েছিলাম, শূকরটার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু কাজের সময় তারা উল্টো পালিয়ে যায়। তারপর দেখা যায় সেই শূকরটা এবার এক কমনারের পেছনে লাগে। দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায়, আর সেই সুযোগে শূকরটা তাকে মারতে এগিয়ে যায়। ঠিক তখনই তাকে বাঁচাতে রোডিন সামনে এসে দাঁড়ায়, আর শূকরটা তাকে আক্রমণ করে, যার ফলে তার এই অবস্থা হয়। দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে। গ্যাডা বলে, আমরা শেষমেশ শূকরটাকে মারতে পেরেছি। কাল আমি ঋণের অংশের মাংস নিয়ে আসব। আপাতত তোমরা ওর খেয়াল রেখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এলেন এসব শুনে নিজেকেই লুজার বলতে শুরু করে। সে বলে, আমি তো আমার বাবা মাকে সাহায্য করার চেষ্টাও করিনি। সকালে সে তার মাকে বলে, আমি বাবার দেখাশোনা করব, তুমি এখন বিশ্রাম নাও। এ সময় রোডিনের জ্ঞানও ফিরে আসে, এবং সে আগের চেয়ে অনেকটাই ভালো অনুভব করছে। এটা দেখে সবাই তাকে জড়িয়ে ধরে, কিন্তু এলেন না। সে মনে মনে ভাবতে থাকে, আমি আসলে কি করছি? আমি শুধু নিজেকে শক্তিশালী করার দিকেই ফোকাস করছি, কিন্তু এই শক্তি দিয়ে আমি করবটা কি যদি আমার কোনো উদ্দেশ্যই না থাকে? সেই পৃথিবীর মানুষদের কথা ভাবে, তার বাবা মা এবং অন্যদের কথা। ওদের প্রতিদিন সংগ্রাম করতে হয়। তাদের জন্য এই পৃথিবী কোনো খেলা নয়। বেঁচে থাকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। আমার একটা ছোট ভাই আছে, আর আরেকজন আসতেও চলেছে, যাদের আমাকে রক্ষা করতে হবে। ঠিক তখনই গ্যাডা তাদের জন্য সেই মাংস নিয়ে সেখানে এসে পৌঁছে। মাংস রেখে দেওয়ার পর গ্যাডা রোডিনকে বলেন, তুমি চিন্তা করো না, যতদিন তুমি সুস্থ না হচ্ছ, তোমার পরিবারের দেখাশোনা আমরা করব। তুমি শুধু সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও। রোডিন বলেন, ঠিক আছে, মাফ করো, তোমাদের বোঝা দিচ্ছি। এসব শুনে অ্যালান তার বাবাকে বলে, আপনি বিশ্রাম করুন, আপনার জায়গায় আমি থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পরিবারকে নিরাপদ রাখব। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় অ্যালান তার পরিবারের জন্য কাজ শুরু করেছে। সে কুয়ো থেকে পানি তুলে ভরে নিচ্ছে। এটা দেখে লোকজন বলে, এই পানি তোমার জন্য অনেক ভারী হবে, আমরা তুলে দিচ্ছি। অ্যালান বলে, না, আমি নিজেই নেব। এই বলে সে বালতিটা অনায়াসে তুলে নেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। একটা বাচ্চা এত ভারী বালতি কিভাবে তুলছে? অ্যালান মনে মনে ভাবে, আমার এবার নাটক বন্ধ করা উচিত। এই গ্রামে আসল নায়ক হল ক্রেনা। আমি যদি একটু আধটু প্রতিভা দেখাই, তাহলে আমার দিকে বেশি মনোযোগ আসবে না। অ্যালান তার সমস্ত বাফ ফিজিক্যাল স্ট্যাটাসে লাগিয়ে দেয়, যাতে সে ঘরের কাজগুলো সহজে করতে পারে। তবে এটা করতে গিয়ে তার সমস্ত এমপি পয়েন্ট খরচ হয়ে যায়, কারণ এই মুহূর্তে পরিবারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন তার মাও এসে অ্যালানকে এত কাজ করার জন্য ধন্যবাদ জানান। অ্যালান বলে, কোনো ব্যাপার না, আপনি গিয়ে বিশ্রাম করুন। বিকেলে আমি আলু তুলতেতে যাব, গ্যাডা আমাকে শেখাবেন। পরের দৃশ্যে গ্যাডা অ্যালানকে শেখাচ্ছেন কিভাবে মাটি থেকে আলু বের করতে হয়, 2 হাত ব্যবহার করে। কিন্তু অ্যালান এক হাতেই আলু টেনে বের করে ফেলে। এটা দেখে গ্যাডা বলেন, আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়েও শক্তিশালী। অ্যালান বলে, আমি এতটা বিশেষ কিছু না, বাবার মতোই হয়েছি আর কি। এই বলে সে একের পর এক আলু অনায়াসে তুলতে থাকে। এটা দেখে গ্যাডাও মুগ্ধ হয়ে যান। সব আলু একসাথে জড়ো করে রাখার পর অ্যালান বলে, এত কষ্ট করে আলু তুললাম, কিন্তু অর্ধেকের বেশি তোর ব্যারনের কাছে চলে যাবে। একজন সার্ফের জীবন এরকমই। অ্যালান পরের কাজ ভাবছিল, ঠিক তখনই সেখানে গ্রামের প্রধান আসেন। তার সাথে সেই সাধারণ লোকটিও আছে। সেই লোকটি রোডিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ তার কারণেই রোডিনের এই অবস্থা হয়েছিল। রোডিন তাকে মাফ করে দিয়ে বলেন, ঠিক আছে, পরের বার একটু সাবধানে থেকো।
এটা দেখে অ্যালান মনে মনে খুশি হয়ে ভাবে, বাবা, কতটা দয়ালু, একটুও রাগ করছেন না। কিন্তু থ্রেসিয়া রেগে সেই লোককে বলেন, তোমার ভুলের কারণে আমার স্বামীর জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রত্যেক মানুষের একটা পরিবার থাকে যাদের কাছে তাকে ফিরে যেতে হয়, সে গরিব হোক বা ধনী, এটা মনে রেখো। সে মাথা নিচু করে বলে, হ্যাঁ। তখনই রোডিনের শিকার সঙ্গীরাও এসে পড়েন তাকে দেখতে। রোডিন সুস্থ আছেন দেখে তারা খুশি হয়ে বলেন, চলো আবার শিকারে যাই। থ্রেসিয়া তাদের থামিয়ে বলেন, একটু শান্ত হও, রোডিনকে সুস্থ হতে দাও। পরের দৃশ্যে অ্যালান পয়সা রোজগারের একটা পরিকল্পনা বানায়। সে একটা জায়গায় এসে এলাকাটা পরিষ্কার করে দেয়। তারপর সেখানে অনেকগুলো হপার সামন করে তাদের প্রভোগ ব্যবহার করতে বলে, যাতে ব্যাঙগুলো পাখি ডেকে আনে। অ্যালান সেখানে রশি দিয়ে বাঁধা ঝুড়িও রেখে দিয়েছে, অর্থাৎ সে একটা ফাঁদ তৈরি করেছে। এই ফাঁদ দিয়ে হয় হাঁস নয়তো পাখি ধরবে। এতে শীতকালে তার পরিবার সহজে টিকে থাকতে পারবে। কিন্তু এখনও কেউ আসছে না। অ্যালান ভাবে, এই ব্যাঙগুলোর প্রভোগের রেঞ্জ কি খুব কম? কিন্তু তখনই সে দেখে একটা পাখি আসছে। অ্যালান ভাবে ছোট কোনো পাখি হবে, কিন্তু এটা আসলে একটা মনস্টার। সে এসে এলানের ফাঁদটা ধ্বংস করে দেয় এবং একে একে ব্যাঙগুলো মারতে শুরু করে। এলান বুঝতে পারে এই মনস্টার আর কেউ নয়, এটা হলো অ্যালবা হেরন, যার নামে রোডিন তার নাম রেখেছিলেন। সে ভাবে, এটা অনেক বিপজ্জনক, এখান থেকে পালানো উচিত। সে পালাতে শুরু করে, কিন্তু তখনই দেখে তার এনহ্যান্স স্কিল লেভেল আপ হয়ে গেছে। এখন সে তার প্রাণীদের স্ট্যাটাস 10 থেকে 20 করতে পারবে। সে ভাবে, আমার ইনভেন্টরিতে যত সামন আছে সবাইকে বুস্ট করা আছে, তাহলে হয়তো এই অ্যালবা হেরনকে হারাতে পারব। পরিবারের জন্য এটা আমাকে করতেই হবে। আর আমি একজন হার্ডকোর গেমার, চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাই না। এই বলে সে পাথর ছুঁড়ে অ্যালবা হেরনকে বিভ্রান্ত করে এবং সুযোগ বুঝে তলোয়ার দিয়ে আক্রমণ করে। কিন্তু পাখিটা পাল্টা আক্রমণ করে এলানকে মাটিতে ফেলে দেয়। এলান তখন তার কুকুরগুলো পাঠায় পাখিটাকে মারতে, কিন্তু কুকুরগুলো কিছুই করতে পারে না। মনস্টারটা উল্টো একে একে সব কুকুরকে শেষ করে দেয়। এলানের আর কোনো উপায় থাকে না। সে আবার আক্রমণ করতে যায়, কিন্তু পাখিটা এবার তাকে আরও জোরে আছাড় মেরে ফেলে। এলান মারাত্মক আহত হয়ে পড়ে। সে অবাক হয়ে ভাবে, এবার এত বেশি ক্ষতি হলো কেন? তখন তার মনে পড়ে তার কিছু সামন প্রাণী মারা গেছে, তাদের বাপও তাই শেষ হয়ে গেছে। এই কারণে সে দুর্বল হয়ে পড়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এটা দেখে আলবা হেরন তার উপর আক্রমণ করে। অ্যালান তলোয়ার দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অ্যালানের মনে হতে শুরু করে, আমি কি এখানেই মরে যাব? এটা জানতে হলে পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই এপিসোড এখানেই শেষ। এপিসোড ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন চালু করে দাও। ততদিন পর্যন্ত পিস আউট।